আনন্দ কৌতূহলের মিশেলে দিকশূন্য হয়ে ও ছুটে চলল আর্যকে খুঁজতে। তৃষা হন্তদন্ত হয়ে ছুটতে গিয়ে করিডোরের বাঁকেই আর্যর শক্ত বুকের সাথে সজোরে ধাক্কা খেল। আর্য টাল সামলাতে নিয়ে দুহাতে তৃষার কাজ চেপে ধরল। ওর চোখে মুখে রাজ্যের বিস্ময় আর কপালে গভীর ভাঁজ। তৃষাকে ওভাবে হাঁপাতে দেখে আর্য বেশ উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, হোয়াট হ্যাপেন তৃষা? এভাবে ঝড়ের বেগে কোথায় যাচ্ছিলেন? এনিথিং রং? তৃষা আর্যর চোখের দিকে চাইল। সে একই ধূসর নীলচে চাহনি। তৃষার ছোট দুটো থরথর করে কাঁপছে। ভেতরের তীব্র উত্তেজনা দলাপাকিয়ের কণ্ঠে আটকে যাচ্ছে। ও অস্ফুট স্বরে বলতে চাইল, আপনি কি সেই কিন্তু সবর্ণটা উচ্চারিত হতে তৃষার মস্তিষ্কে সচল হলো। হুট করে ওর মনে উপস্থিত হলো হাজারো প্রশ্নের সমাহার। আচ্ছা, আর্য তবে শুরু থেকেই জানতো যে ওপাশ থেকে কে কথা বলছে, নাকি ও সব মেয়ের সাথে ও ওভাবে কথা বলে? তৃষার দুশ্চিন্তা ওর বিস্ময়ের সীমা ছাড়িয়ে দৃষ্টি সংকুচিত হলো। এদিকে ওর অর্ধসমাপ্ত কথায় ভ্রুকটাল আর্য কৌতূহলী স্বরে পুনরায় প্রশ্ন করল, স স মানে কি বলতে চাইছিলেন? তৃষা প্রশ্নগুলো নিজের মধ্যেই বদ্ধ করে রাখল। সময় কয়টা বাজে দেখবেন প্লিজ? আর্যর কুঞ্চিত ভ্রুযুগল আরো কুচকাল। তবে ও ততক্ষণে আর কোনো প্রশ্ন না করে হাত ঘড়িটার দিকে একবার চেয়ে বলল, 4:05। ও, ছোট্ট স্বরে জবাবটা দিতেই তৎক্ষণাৎ সেখান থেকে কেটে পড়ল তৃষা। আর্য ওর প্রস্থান পথের দিকে বেশ কৌতূহলী হয়ে চেয়ে রইল। মেয়েটার মতিগতি বোঝা বড্ড দায়ী। মেহসানা নিজের লেহেঙ্গাটা একপাশে সরিয়ে বিছানায় ধপ করে বসে পড়ে বড় বড় চোখ করে তৃষার দিকে চাইল। অবিশ্বাস্য গলায় ও চিৎকার করে উঠল, বলিস কি তৃষা, আরজু ভাইয়া এসে সিলিং কিং? তাহলে তুই জানার পর কেন হুট করে চুপ হয়ে গেলি? আফটার অল তোর একমাত্র ক্রাশ। তৃষা জানালার পর্দাটা সরিয়ে বাহিরের ধূসর আকাশের দিকে তাকিয়ে একটা তপ্ত শ্বাস ফেলে আলতো স্বরে জবাব দিল, কারণ আমি চাই না উনি এখনই জানুক যে ওপাশের মানুষটা আমি। দেখ মেহু, যে মানুষটার সামনে দাঁড়ালে পাথরের মতো গম্ভীর থাকে, সেই মানুষটাই ইনবক্সে এত রোম্যান্টিক। আমার এখন ওনার ক্যারেক্টার টেস্ট করা প্রয়োজন। উনি কি শুধু আমার সাথেই ওভাবে কথা বলেন, নাকি ওপাশ থেকে যে কোনো মেয়ে নক দিলেই ওনার কবি সত্তা জেগে ওঠে? সেটা আমাকে দেখতে হবে। মেহসানা ভ্রু কুচকে বলল, মানে তুই এখন নিজের বরের সাথে লুকোচুরি খেলবি? ডার্লিং, ধরা খেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তৃষা সম্মুখের দর্পণে নিজের প্রতিবিম্ব দেখে বলল, ধরতে পারলে তো। আমি দেখতে চাই ওনার এই মেকি গাম্ভীর্যের আড়ালে আর কত রূপ লুকিয়ে আছে। মিস্টার ক্যাপ্টেনকে এবার নিজের জালেই আটকাতে হবে। আমি রেডি। এবার দেখা যাক সিলিং কিং কদ্দূর পর্যন্ত যায়। মেহসানা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর মাথায় যে কি বুদ্ধি খেলে! যাকে, আমি আছি তোর এই মিশনে। তবে মনে রাখিস, বাঘের ঘরে বাসা করতে গিয়ে নিজেই আবার প্রেমে হাবুডুবু খাস না। তৃষা আনমনে বাঁকা হাসল। মনে মনে কি বলল কে জানে। কিছুক্ষণ পর আর্য ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। টেবিলের ওপর পড়ে থাকা ফোনটার দিকে নজর দিতেই ওর হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। ফোনের স্ক্রিনটা তখনও সচল, আর সেখানে সগৌরবে উন্মুক্ত হয়ে আছে সেইলিং কিং এর ইনবক্স। আর্যর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। ও দ্রুত পদক্ষেপে এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিয়ে অস্ফুট স্বরে বিড়বিড়িয়ে উঠল, শিট, ইনবক্স খোলা। তার মানে তৃষা তৃষা সব দেখে ফেলেছে। ওর দীর্ঘদিনের সযত্নে লালিত গোপনীয়তা এভাবে ধূলিসাৎ হয়ে যাবে ও ভাবতেও পারেনি। ও অস্থিরভাবে ঘরে পায়চারি করতে লাগলো। কয়েক মুহূর্ত আগে করিডোরের সেই দৃশ্যটা ওর স্মৃতির পর্দায় ভেসে উঠল। তৃষার সেই থমকে যাওয়া চাহনি আর স্বপনে আটকে যাওয়া অসম্পূর্ণ প্রশ্নটা এখন ওর কাছে স্বচ্ছ কাচের ন্যায় স্পষ্ট। ও নিজের কপালে হাত দিয়ে সোফায় ধপ করে বসে পড়ল। তৃষা সব জেনে গিয়েছিল, কিন্তু সব জেনে ও কেন শেষ মুহূর্তে নিজেকে গুটিয়ে নিল? কেন বলল না যে ও আমায় চিনে ফেলেছে?
তবে কারণটি বুঝতে আর্যর তীক্ষ্ণ ধূর্ত মস্তিষ্কে দেরি হলো না একটু। ও বুঝতে পারল খেলাটা এখন আর একতরফা নেই। তৃষার এই রহস্যময় নীরবতা আর হঠাৎ পাল্টে যাওয়া ভঙ্গি হয়তো কোনো এক আসন্ন ঝড়ের পূর্বাভাস। আর্যর ওষ্ঠা ধরে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। ও মনে মনে বলল, বুঝেছি ম্যাম, আপনি কি তবে পাল্টা চাল চালার প্রস্তুতি নিচ্ছেন? বেশ, তবে লড়াইটা এবার সামনাসামনি হোক। আপনারও বোঝা উচিত, আপনি যে স্কুলের স্টুডেন্ট সেখানকার সবচেয়ে সিনিয়র টিচার আমি। আধারাচ্ছন্ন যামিনী নিবিড় আলিঙ্গনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে ধরিত্রীকে। নিস্তব্ধ আঙিনার বুক চিরে দূর বনস্পতির গাত্র হতে কঞ্চিত পাখির মৃদু কলতান শ্রবণের দ্বারে করাঘাত করছে। ঝিল্লির বরপূর্ণ বাগানের কার্নিশ ঘেঁষা কক্ষটি তখন টুইঙ্কেল আর তৃষার প্রাণবন্ত গুঞ্জনে মুখর। কিছুক্ষণ পূর্বে শাহরিয়ারের থেকে কক্ষ প্রবেশের অনুমতি শুল্ক বাবদ হাসিলকৃত অর্থের ভাগ বাটোয়ারা শেষে সবে কক্ষে ফিরেই টুইঙ্কেলকে খাওয়াতে তৎপর হয়েছে ও। টুইঙ্কেল ছুটছে নিজ গতিতে, আর ওর পেছন পেছন খাবারের থালা হাতে বৃত্তাকার পথে সমগ্র কক্ষে দৌড়িয়ে বেড়াচ্ছে তৃষা। এইটুকু মাম্মাম, একটুই তো, খেয়ে নাও সোনা। টুইঙ্কেল ছুটতে ছুটতে খিলখিলি হেসে বলল, না বানি, ওটা তুমি খাও, আমার ক্ষুধা নাই তো। একটু সুইটহার্ট, আমার লক্ষ্মী সোনা। এইটুকু নিলেই বানি কাল তোমাকে নিয়ে ঘুরতে বের হবে। বেড়াতে যাওয়ার প্রতিশ্রুতিতে থেমে গেল টুইঙ্কেল। সত্যি তো, প্রমিস? টুইঙ্কেল থামতেই হাঁপ ছেড়ে বাঁচল তৃষা। খানিক মুচকি হেসে ওর দিকে এগিয়ে আসতে আসতে বলতে চাইল প্রমিস, কিন্তু তার আগেই কক্ষে প্রবেশ করল আর্য। কিঞ্চিত গম্ভীর ওর মুখাবয়ব, তবে তৃষা বিন্দুমাত্র অবাক হল না, কেননা এটাই তো মিস্টার ক্যাপ্টেনের চিরাচরিত বৈশিষ্ট্য। কি হচ্ছে মাম্মা, এখনো খাবার ফিনিশ হয়নি? টুইঙ্কেল আর্যর দিকে চেয়ে বলল, পাপা, আর একটু আছে। তাড়াতাড়ি সেটা ফিনিশ করো মাম্মাম, রাতে প্যাকিং আছে, কাল ফিরতে হবে তো। আকস্মিক আর্যর মুখে ফেরার কথা শুনতেই ভ্রু কুঁচকে গেল তৃষার। বিস্মিত হলো খানিক। কাল ফিরতে হবে মানে? আর্য তৃষার বিস্মিত মুখাবয়বে চেয়ে বলল, আমার মেরিন ইঞ্জিনিয়ার তৃষা, কাজকর্ম বলেও তো কিছু আছে আমার নাকি? বলতে বলতে আর্য খেয়াল করলো তৃষার মুখটা ছোট হয়ে আসছে। ও এবার কণ্ঠটা সামান্য কোমল করে বলল, আর এমনিতেও ছুটি টাইম ওভার আমার। হেডকোয়ার্টার থেকে কল আসছে, 4 দিনের ভেতর জয়েন করতে হবে, তাই। ও, ছোট্ট স্বরে কথাটা বলে তৃষা টুইঙ্কেলের দিকে এগিয়ে গিয়ে শান্ত ভঙ্গিমায় ওকে খাওয়াতে লাগলো। আর্য আর দৃষ্টিতে চেয়ে দেখলো তৃষার সংকুচিত মুখশ্রী। ওর বিষণ্ণ মুখচ্ছবি দেখে আর্যর বুঝতে বাকি রইল না যে এই মায়াভরা পরিবেশ ছেড়ে হঠাৎ চলে যাওয়ার খবরটা তৃষার মনে কতটা চোট দিয়েছে। হয়তো সে ভেবেছিল আরও কিছুদিন এই স্নিগ্ধ সময়গুলো তার মুঠোয় বন্দি থাকবে। আর্য কিঞ্চিত অপরাধ বোধে ভুগলেও কর্তব্যের টানে ও নিরুপায়। ধরনীর বক্ষ চিরে নেমে আসা সুপ্ত নিস্তব্ধতায় চারিধার এখন আচ্ছন্ন। ঝিল্লির অক্লান্ত হয়ে থিত হয়েছে নিঝুম নিশীথে। ঝিরঝিরে সমীরণে পত্রপল্লবের মৃদু মর্মর ধ্বনি ব্যতীত আর কোনো স্পন্দন নেই। ধরিত্রীর থমথমে ঘুমন্ত অবয়বে প্রান্তর জনহীন। তৃষা আজ তামান্নাদের সাথে ঘুমিয়েছে, তবে প্রায় 1.5 ঘন্টা যাবৎ বিছানায় এপাশ ওপাশ করছে। ও ঘুমে লেশ মাত্র নেই চোখে। বিরক্তিতে এবার উঠে বসল। হাত বাড়িয়ে পাশের টেবিল থেকে ফোনটা তুলে নিয়ে ডাটা অন করতেই স্ক্রিনটা জ্বলে উঠল। আর ঠিক তখনই তৃষার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। সেইলিং কিং নামটার পাশে সবুজ বিন্দুর সংকেত দিচ্ছে আর্য এখন অনলাইনে। তৃষা দ্রুত সময়ের কাটায় তাকালো। 1:05 ওর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। এই মানুষটা কি তবে ওর মতোই অনিদ্রার দহনে পড়ছে, নাকি ওপাশ থেকে অন্য কারোর সাথে শব্দের মায়াজাল বনছে? কৌতূহলের কিঞ্চিত ঈর্ষার মিশ্রণে তৃষার আঙুলগুলো কিবোর্ডে সচল হলো ও লিখে পাঠালো, এত রাতে লাইনে যে? তৃষা ঈষৎ বিড়ম্বনায় ভুগছিল। এত রাতে মেসেজের প্রত্যুত্তর আদৌ পাওয়া যাবে কিনা। তবে ওকে অবাকের চূড়ান্তে পৌঁছে
মেসেজটা সেন্ড হওয়া মাত্রই টাইপিং লেখাটা ভেসে উঠল। তবে তৃষার চিন্তারের বিন্দু মাত্র না কমে বরং দ্বিগুণ হলো। কিছুক্ষণের মাঝে আর্য লিখে পাঠালো, ঘুম আসছে না, রিজন। বউ নেই পাশে। আর্যর এমন অকপট উত্তরে তৃষা বিস্ময়ের চূড়ান্ত সীমা চূর্ণ করে তাজ্জব বনে গিয়েছে। ও হৃৎপিণ্ড যেন পাঁজরের ভেতর রীতিমতো ড্রাম বাজাচ্ছে উত্তেজনায়। ও বিমর নেত্রে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। এই কি সেই পাথরের মূর্তির মতো গম্ভীর আর্য এহসান, যে লোকটা সামনে থাকলে নাথিং ছাড়া কথা বলে না, সে ইনবক্সে এমন? অতপর তৃষা নিজেকে সামলে নিয়ে টাইপ করলো, ও বাবা, তা সিলিং ম্যারিড নাকি? আগে তো জানতাম না। তা আপনার বউ কোথায়? বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছেন বুঝি? প্রতিউত্তরে আর্য টাইপিং লেখাটা দেখে তৃষার উত্তেজনায় হাত কাঁপতে লাগলো। ওপাশ থেকে মেসেজ এলো, আরে না ম্যাম, আমি সিঙ্গেল, একদম পিওর সিঙ্গেল। তৃষা বিস্ফোরিত নয়নে চেয়ে রীতিমতো দাঁত কিরমিরালো। মনে মনে বলল, ওরে মিথ্যেবাদী রে, শালা কি মিথ্যা বলে রে! সারাক্ষণ সবার সামনে সি শি ইজ মাই ওয়াইফ ওয়াইফ করে অনলাইনে এসেই সিঙ্গেল। শালা ড্যাশ ড্যাশ ড্যাশ। তোর বউ থাকবে না শালা। না, আমি তোর বউ কি বলি, ধুর। ও তড়িঘড়ি করে লিখল, তাই নাকি? তার মানে আপনি একদম সিঙ্গেল? তাহলে একটু আগে যে বললেন বউ পাশে নেই তাই ঘুম আসছে না, ওটা কি তবে আসমান থেকে আমদানি করেছেন? আর্য এবার এক বাঁকা হাসির ইমোজি পাঠিয়ে লিখল, ওটা তো জাস্ট রূপক অর্থে বলা ম্যাম। আসলে আমার মতো দুর্ভাগা মানুষের কপালে কি আর বউ জোটে? যাদের পাশে কেউ নেই তাদের কল্পিত বউই ভরসা। তৃষা রাগে ফেটে পড়েছে। রাত বিরেতে আর্যর এমন মিথ্যাচারে ইচ্ছে করছে রান্নাঘর থেকে বটি নিয়ে গিয়ে ওর গলার কাছে ধরে বলতে, শালা বল, তোর ঘরে একটা সুইট কিউটনেস ওভারলোডেড বউ আছে, নাম তৃষা নেওয়াজ, সরি তৃষা আজ এহসান। কিন্তু আফসোস পারল না। ফোনটা এক প্রকার বিছানায় আশ্রে মারতে গিয়েও সামলে নিল। দাঁত দিয়ে নিজের নিচের ঠোঁট কামড়ে ধরে গজগজ করতে করতে টাইপ করলো। ও আচ্ছা। তৃষা এবার ক্ষিপ্ত মেজাজে ফোনটা রাখার জন্য ডাটা এটা অফ করতে যাবে, ঠিক তখনই আর্যর আরেক বিব্রতকর মেসেজে চোখ মুখ খিচে আসলো ওর। তা আপনি এত রাতে লাইনে কি করছেন মিস? টয়ফ্রেন্ড আছে নাকি? তৃষা যেন উত্তর দিতে ভুলে গেল। কি বলবে ও? ইচ্ছে তো করছে, না থাক। ও কথার ইতি টানতে বলল, না, নাই। তবে ওকে যেন আজকে কিছুতেই ছাড়তে নারাজ। ও ফের টাইপ করলো। তাহলে কি হাজবেন্ড আছে? তৃষা দাঁতে দাঁত চেপে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ভাবলো একবার বলেই দেই। হ্যাঁ আছে, এক পিস মেকি গম্ভীর রোবট বর আছে আমার। কিন্তু পরক্ষণেই নিজের জেদ চেপে ধরল। আর্য যেহেতু নিজেকে সিঙ্গেল দাবি করছে, তবে ও কেন পিছিয়ে থাকবে? ও আঙুল চালিয়ে টাইপ করলো, হ্যাঁ, হাজবেন্ড তো নেই, একাই তো বেশ আছি। কেন, আপনার কি মনে হয় আমার মতো মেয়েদের পাশে কেউ থাকা খুব জরুরি? ওপাশ থেকে আর্য রিপ্লাই আসতে এক মুহূর্ত দেরি হলো না। জরুরি কিনা জানি না, তবে আপনার মতো মেয়ের পাশে কেউ না থাকাটা তো প্রকৃতির বড় অবিচার। যে আপনার পাশে থাকবে তাকে তো সারাদিন আপনার বকবকানি সামলাতে হিমশিম খেতে হবে। ভাগ্যিস কেউ নেই, বেঁচে গেল লোকটা। তৃষা বিছানায় শুয়ে পা দাপাতে লাগলো রাগে। মনে মনে বলল, ওরে আমার দয়াশীল রে, বেঁচে গেল মানে? আমাকে সামলানো বুঝি এতই কষ্টের? দাঁড়ান মিস্টার ক্যাপ্টেন, আপনার এই বেঁচে যাওয়া আমি বের করছি। ও ক্ষিপ্ত হয়ে লিখল, বাঁচলো কি না সেটা তো সময়ই বলবে। তবে মিস্টার, আপনার এই অন্যের জন্য মায়া কান্না দেখে তো মনে হচ্ছে আপনি নিজেই কাউকে সামলাতে গিয়ে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে বসে আছেন। তাই বুঝি একা থাকার গুণগান গাইছেন? আর্য এবার একটা হাসির ইমোজি পাঠিয়ে লিখল, ছ্যাঁকা খাওয়ার মতো কপাল কি আর আমার আছে ম্যাম? তবে হ্যাঁ, একটা অবাধ্য মানবীর পাল্লায় যদি কোনোদিন পড়ি তবে হয়তো। হয়তো। কিছু না। তা আপনার কি মনে হয় আমার কপালে কি তেমন কেউ জুটবে? তৃষা বালিশটা কামড়ে ধরে বিড়বিড়িয়ে পড়ল, জুটবে মানে অলরেডি জুটে বসে আছে।
শুধু আপনার মতো বদতমিজ লোক সেটা স্বীকার করে না। ও ফোনটা একপাশে সরিয়ে রেখে ডাটা অফ করে দিল। আর কথা বাড়ালে হয়তো রাগের মাথায় নিজের পরিচয় ফাঁস করে দেবে। এদিকে হুট করে ওকে অফলাইনে চলে যেতে দেখে মুচকি মুচকি হাসলো আর্য। মূলত এই সময়টারই অপেক্ষায় ছিল এতক্ষণ, যখন তৃষা নিজে থেকেই বিরক্ত হয়ে নেট অফ করবে। হাসির এক পর্যায়ে ও আনমনে বলল, গেম অন ম্যাডাম, দেখি কতক্ষণ আপনি এটা চালাতে পারেন। বিদায়বেলা সর্বদাই বড্ড ব্যথাতুর, যা আনন্দঘন মুহূর্তগুলোকে এক নিমেষে ম্লান করে দেয়। সর্বদা কলহাস্যে মুখরিত তালুকদার মঞ্জিলের প্রাঙ্গণে আজ কেবলই গুমট নীরবতা। রোদেলা সকালটাও যেন আজ বড় বেশি ম্লান, যেন এই প্রাচীন অট্টালিকার প্রতিটি ইট পাথর প্রিয়জনদের প্রস্থানের পদধ্বনি শুনে ব্যথায় গুমড়ে মরছে। প্রাঙ্গণে দাঁড়িয়ে লর্ড বহর, যার প্রস্তুতি চূড়ান্ত। বড়দের চোখের কোণে পানি জমেছে কিঞ্চিত। নবগরিতের চঞ্চলতা আজ স্থবির। জাহানারা বেগম অশ্রুসিক্ত নয়নে বারংবার তৃষার মাথায় হাত রেখে দোয়া করছিলেন। সায়রা বেগম তৃষাকে বুকে জড়িয়ে ধরে বললেন, মা আবার আসিস কিন্তু, তুমি না থাকলে এই বিশাল বাড়িটা বড্ড খাঁকা করবে। গলার কাছে কান্নারা দলা পাকিয়ে আসায় মিথ্যা হাসির প্রচেষ্টায় ব্যর্থ হলো তৃষা। তামান্না, রায়া আর রাইসা তো রীতিমতো চোখের পানি মুছতে ব্যস্ত। তামান্না জড়িয়ে ধরে করে বলল, ভাবি গিয়েই কিন্তু মেসেজ দিবা, ভীষণ মিস করব তোমাকে। তৃষা ওর পিঠে হাত বুলালো। আমিও খুব মিস করব তোমাদের ডিয়ার। বিষণ্ণ মেহসানা অপর প্রান্তে দাঁড়িয়ে রাইসা এগিয়ে এসে ওর হাত ধরে বলল, মেহু আপু, তোমার ওই বকবকানি খুব মনে পড়বে। তৃষা চোখ ঘুরিয়ে আর্যকে খুঁজতে চাইল। দেখল আর্য শাহরিয়ারের সাথে এক কোণে দাঁড়িয়ে গম্ভীর মুখে কিছু প্রয়োজনীয় কথা সারছে। ওর মুখাবয়বে বিচ্ছেদের কোনো লেশ মাত্র নেই। তবে কথোপকথনের মাঝে মাঝে সাধারণের অলক্ষ্যে ওর তীক্ষ্ণ দৃষ্টি তৃষার দিকে আশ্রে পড়ছিল। টুইঙ্কেল এতক্ষণ যাবৎ সবার মাঝখানে দাঁড়িয়েছিল। ও ঠিক বুঝতে পারছিল না কেন সবার মুখগুলো এমন থমথমে। ও আর্যর পাঞ্জাবের কন্যা ধরে টান দিয়ে বলল, পাপা, দাদিয়ারা কাঁদছে কেন? আমরা কি আবার আসবো না? আর্য টুইঙ্কেলকে পাজাগোলা করে কোলে তুলে নিল। ওর মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, আসবো তো মাম্মাম, এখন চলো, আমাদের অনেকটা পথে যেতে হবে। ধীরে সবাই যার যার নির্ধারিত গাড়ির দিকে অগ্রসর হলো। মেহসানা, সাবরিনা আর মৃত্তিকা উঠে বসলো আজয়ানের গাড়িতে। অন্যদিকে হামিদা বেগম আর আর্যর বাবা মা উঠলেন অন্য একটি বড় গাড়িতে। তাদের চোখে মুখের মলিনতায় প্রিয়জনদের ছেড়ে যাওয়ার বেদনা স্পষ্ট। সবশেষে আর্যর কালো রঙের গাড়িটা স্টার্ট নিল। পেছনের সিটে টুইঙ্কেল আর তৃষা পাশাপাশি বসা। আর্য স্টিয়ারিং হুইলে হাত রেখে আয়নায় একবার তৃষার বিষণ্ণ মুখচ্ছবিটা দেখে নিল। টুইঙ্কেল জানালার পাশে বসে হাত নেড়ে সবাইকে বিদায় দিচ্ছিল। টাটা দাদিয়া, টাটা পিপি। গাড়িটা যখন তালুকদার মঞ্জিলের বিশাল গেট পার হয়ে মূল রাস্তায় পড়ল, তৃষা শেষবারের মতো পেছনের দিকে তাকালো। আজও ড্রাইভ করতে করতে খুব শান্ত স্বরে বলল, মন খারাপ করবেন না তৃষা, জীবনটা তো আসলে একটা সফর, যেখানে প্রতিটা স্টেশনে কাউকে না কাউকে বিদায় দিতেই হয়। তৃষা ওর কথার পিঠে কোনো উত্তর দিল না, শুধু উদাস নয়নে বাহিরে দ্রুত ধাবমান গাছপালার দিকে চেয়ে রইল। গাড়িটা এগিয়ে চলল রাজপথের উদ্দেশ্যে। বিস্পিল রাজপথের বুক চিরে আর্যর কালো গাড়িটা তীরের বেগে ধাবমান। দীর্ঘক্ষণ যাবৎ নিস্তব্ধতা বিদ্যমান গাড়ির ভেতর। তৃষা জানালার বাহিরে দ্রুতবেগে ধাবমান ধূসর দিগন্ত আর সবুজ বনানীর দিকে চেয়ে নিজের বিষণ্ণতাকে প্রশমিত করার ব্যর্থ চেষ্টায় লিপ্ত। হঠাৎ নিস্তব্ধতা ভঙ্গ করল টুইঙ্কেল। ও তৃষার কোলের ওপর মাথা রেখে শুয়ে থেকে হুট করে বলে উঠল, বানি, মনটা একদম ভালো নেই। মিষ্টি দাদিয়াদের ওখান থেকে চলে এলাম, এখন খুব বোরিং লাগছে। তুমি আমাকে একটা গান শোনাবে? তৃষা টুইঙ্কেলের কপালে হাত বুলিয়ে মৃদু স্বরে বলল, শোনা, আমার তো গলা ভেঙে গিয়েছে, অন্য কিছু শোনাই। টুইঙ্কেল উঠে বসলো, আর্যর দিকে তাকিয়ে আবদার করলো, পাপ্পা, বানি গান গাইবে না?
তুমি গাও না। আর্য স্টিয়ারিং হুইলে হাত রেখে আয়নায় একবার তৃষার দিকে চাইল। তৃষা তখন কৌতূহলী দৃষ্টিতে আয়নায় আর্যর চোখের দিকে নিবদ্ধ। আর্য সেই নীলচে ধূসর চাহনি আজ কিঞ্চিত নমনীয়। ও এক হাত পেছন দিকে বাড়িয়ে টুইঙ্কেলের গাল ছুঁয়ে মৃদু হাসল। কিছুক্ষণের মাঝে কোনো ভূমিকা ছাড়াই আর্যর ভরাট গম্ভীর কণ্ঠস্বর কক্ষের